প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক কাজী রওনাক হোসেন। কেমন আছেন? ভালো। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে আমি পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, বিদেশি ঋণ শর্ত মেনে IMF এর ঋণ নিচ্ছে বাংলাদেশ। ৭১ প্রশ্নে জোরালো অবস্থানে এনসিপি। রমনা বটমূলে বোমা হামলা, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৭ আসামির সাজা কমল। দৈনিক যুগান্তর, নয়া মেরুকরণের পথে রাজনীতি, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, নিবন্ধন স্থগিত। দৈনিক সমকাল, শেষ শর্ত পূরণ করতে NBR বিলুপ্ত, ঋণ পাচ্ছে সরকার। হত্যা মামলায় সাজা কমল ১০ আসামির, রমনা বটমূলে বোমা হামলা। কালের কণ্ঠ, মন্দা বিভক্তির ধাক্কা রাজস্বে। সরকার প্রধান হিসাবে আজ প্রথম চট্টগ্রাম যাচ্ছেন ডক্টর ইউনূস। উপাচার্য, উপ উপাচার্য, কোষাধ্যক্ষকে অব্যাহতি, বরিশাল বিশ্ববিদ্যালয়। দৈনিক ইত্তেফাক, NBR IRD বিলুপ্ত, ২টি নতুন বিভাগ গঠন। রমনা বটমূলে বোমা হামলা, হুজির ৯ জনের সাজা কমে ১০ বছর, তাজউদ্দিন ও জুয়েলের যাবজ্জীবন। প্রধান উপদেষ্টা চট্টগ্রাম যাচ্ছেন আজ। বাংলাদেশ প্রতিদিন, সবার ফোকাস সংসদ নির্বাচনে, বিনিয়োগ নিয়ে দেশে চলছে সার্কাস, আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন। মানব জমিন, নগদের ২৩০০ কোটি টাকার হিসাব মিলছে না, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে ভারতের উদ্বেগ। খবরের কাগজ, অধ্যাদেশ শুরু, অধ্যাদেশের শেষ, ৭ ফাঁসির আসামির সাজা কমল। আমাদের সময়, দেশের রাজনীতিতে নতুন মেরুকরণ, IMF এর শর্ত পূরণে NBR বিলুপ্তি। দেশ রূপান্তর, সোনা পাচারে ২০৯ সিন্ডিকেট, আওয়ামী লীগের বিরুদ্ধে আরও ব্যবস্থা। কালবেলা শিরোনাম, শুল্ক সুবিধা আদায়ে দৌড়ঝাঁপ পাওয়ার প্ল্যান্ট মালিকদের। জামায়াতের প্রতীক বাতিলের বিষয়টি আপিল মামলার বিষয়বস্তু নয়। আমার দেশ, এবার এনসিপি বনাম জামায়াত তর্কযুক্ত, আন্দোলনের মুখে ববি উপাচার্যকে অব্যাহতি। দৈনিক করতোয়া, NBR ভেঙে ২ ভাগ, কারণ ব্যাখ্যা সরকারের। দৈনিক দিনকাল, অটোরিকশা বন্ধে কঠোর সিদ্ধান্ত, আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞায় উদ্বিগ্ন ভারত। দৈনিক জনকণ্ঠ, রাজনীতিতে নয়া মেরুকরণ, জটিল সমীকরণে আগামীর রাজনীতি। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধকরণ এবং জটিল সমীকরণের রাজনীতি, এই শিরোনামটি দেখলাম 3টি পত্রিকার শিরোনাম হয়েছে। নয়া মেরুকরণের পথে রাজনীতি, যেটা যুগান্তরে যেটা বলছে, ভোটের মাঠে কে কোন পথে হাঁটবে, কাকে পাশে টানবে, এ নিয়ে চলছে নানা হিসাব নিকেশ। সেটাই তো হওয়ার কথা নাকি? সেটা তো খুবই স্বাভাবিক জিনিস, যে কোনো নির্বাচন নিয়েই তাই হয়, এবং এখানে নতুন কিছু না। তবে আমি জানি না যে যেহেতু ভোট কবে হবে সেটা তো নিশ্চিত, সেটা নিশ্চিত না, সুতরাং এটা হয়তোবা অনেক আগের মন্তব্য হয়ে যাচ্ছে যে কে কাকে টানছে, কে কাকে পাশে টানছে। কারণ একেবারে শেষ মুহূর্তেও অনেক পরিবর্তন হয় এই সমস্ত দলীয়করণ বা মেরুকরণে। তো সেক্ষেত্রে এখন এটা খুবই আনসার্টেন একটা অবস্থা, যে অবস্থার ভিতরে বলা মুশকিল যে আসলে ঠিক কী দাঁড়াচ্ছে। যতক্ষণ পর্যন্ত নির্বাচনের রোডম্যাপটা ঘোষিত না হবে এবং নির্দিষ্ট দিন ঘোষণা না হবে, ততদিন পর্যন্ত কিন্তু মেরুকরণ বলেন যেটাই বলেন কোনো লাভ নেই। আপনি আজকে মেরুকরণ করলেন, ভোট হবে 5 বছর পর, তাহলে তো এই মেরুকরণে কোনো লাভ থাকবে না, সেটা তো অনেক পরে। এবং এই মেরুকরণটা দেখা যাবে তখন সম্পূর্ণ বদলে গেছে, অন্যরকম হয়ে গেছে। তারপরে তো দৌড়ঝাঁপ শুরু হয়েছে। দৌড়ঝাঁপ শুরু মানে এটা হলো একটা লোক দেখানোর জিনিস। যেমন ধরেন যে নির্বাচনের ঘোষণার আগে আরও অনেকগুলো নতুন নতুন দল আসবে, এগুলো হলো সব খেলা, কিছু টাকার অপচয়। এবং এই টাকাটা নতুন রাজনৈতিক দলের কথা বললেন, আমরা এর আগে পত্রপত্রিকার শিরোনামে দেখেছি যে ঠিকানা নাই, চায়ের দোকানে ঠিকানা, তারপরে খুঁজে পাওয়া যাচ্ছে না, তারাও রাজনৈতিক দল হিসেবে নাম নিবন্ধন করতে চাইছে। দল হিসেবে নাম অন্তর্ভুক্ত করলে বিশেষ বিশেষ সংস্থা থেকে কিছু ভালো পরিমাণে টাকা পাওয়া যায়, তাই না? হ্যাঁ, মোটা অঙ্কের টাকা পাওয়া যায়। তো সেই টাকাটা পাওয়ার জন্য এই কাজগুলো করা হয়। এখানে দেশকে ভালোবাসা, রাজনীতিকে ভালোবাসা
দলকে ভালোবাসা, এই ব্যাপারগুলো খুব কম। আমি বলছি বিশেষ করে নতুন দল যারা করছে, এবং তাদের দেখবেন যে দল করতে না করতে তারা আবার হাওয়াও হয়ে যাবে, আচ্ছা, সময় মতন হাওয়াও হয়ে যাবে। মূল দল যারা ছিল তাদের ভেতরেই ইলেকশন, নামে হোক বেনামে হোক, যেহেতু এখন আওয়ামী লীগ নিষিদ্ধ, সুতরাং আওয়ামী লীগ তখন নামে আর ইলেকশন করতে পারবে না। হয়তোবা তারা কোনো দলের সাথে জোট বাঁধবে, ভেতরে যাবে, কিংবা স্বতন্ত্র হিসেবে, ভিন্ন হিসেবে যদি দাঁড়ায়, সেটা দাঁড়াতে পারবে কিনা সেটা আপনি বললেন যে পরিস্থিতি সময় বলবে, আসলে সময় বলবে। আচ্ছা, আপনার কি মনে হয় ঠিক এই সময়ে আরেকটি মেরুকরণ দেখা যাচ্ছে যে ৭১ প্রশ্নে জোরালো অবস্থানে এনসিপি এবং জামায়াতের সাথে তাদের একটা বাহাত চলছে বোধহয়, নাকি? দেখেন, মুশকিলটা হলো কি যে ওই নাটক থাকে না, কোন নাটক হয় কি যে এত জীবনধর্মী হয় যে মানুষ কাঁদে নাটকটা দেখে, নাটকের সাথে একীভূত হয়ে যায়। আচ্ছা আচ্ছা। আর কোন নাটকে মানুষ মুচকি মুচকি হাসে, এটা তো বুঝে ফেললাম। আচ্ছা আচ্ছা। এখন ওদের ব্যাপারটা হয়ে গেছে একই। মানে সত্যি কথা বলতে এই দুই দলকে তো আলাদা করতে পারবেন না, কারণ এরা ওতপ্রোতভাবে একজন আরেকজনের সাথে জড়িত। তো সুতরাং এটা নাটক ছাড়া আর কিছুই না। এটা কি রাজনীতির খেলা? অবশ্যই তাই, অবশ্যই। তারপরেও এটা কিন্তু একটা পজিটিভ যে এনসিপি ৭১ প্রশ্নে কথা বলছে, এটা একটা কথা বলছে, কিন্তু এই কথা বলার তো লাভ নাই যদি বাস্তবে তারা যে কথাটা বলছে সেটা বাস্তবায়ন হয়। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের অর্থনীতি নিয়ে রিপোর্ট হয়েছে যে আমরা বিশ্বব্যাংকের কোনো শর্ত ছাড়াই ঋণ নেব কি নিব না। এর আগে একদম আমাদের ডিটারমাইন ছিলাম যে আমরা কোনো শর্ত মানব না, আমরা ঋণ নেব না শর্ত মেনে। কিন্তু শর্ত মেনেই IMF এর ঋণ নিচ্ছে বাংলাদেশ, যেটা আরেকটি পত্রিকার শিরোনাম যেটা হয়েছে যে ছাড় দিয়ে দুপক্ষের সমঝোতা, কিস্তি পাচ্ছে বাংলাদেশ। মানে দুই পক্ষই ছাড় দিয়ে, ডলার নিয়ে একটা ঝামেলা চলছিল। তো সেই জায়গা থেকেই যেমন প্রথম আলোতে যেটা রিপোর্ট হয়েছে, ঋণের শর্ত মেনে নিয়ে বিনিময় হার নমনীয় করতে রাজি হয়েছে বাংলাদেশ ব্যাংক। ঋণের 2 কিস্তির $130 কোটি পাবে বাংলাদেশ। এবং এখানে জাহিদ হোসেন অর্থনীতিবিদ বলেছেন যে বিনিময় হার আরও নমনীয় করে ঋণের কিস্তি এলে এটা দেশের জন্য ভালো, এর মাধ্যমে আমরা বড় ঝুঁকি কাটালাম। ব্যাপারটা হচ্ছে যে আমরা যত কথাই বলি না কেন, ওয়ার্ল্ড ব্যাংক বা IMF আমাদের অর্থনীতির মুরব্বী। তো তাদের কিছু শর্ত অবশ্যই থাকবে। তারা লিল্লাতে টাকা ঢালবে না, লিল্লা বোর্ডিং, হ্যাঁ, লিল্লা বোর্ডিংয়ে তারা টাকা ঢালবে না। তো সুতরাং তারা তো কিছু শর্ত দেবেই, এবং তারা তো চাইবে যে এই ধারা অনুসরণ করে এই দেশের অর্থনীতি এই জায়গায় পৌঁছাক। তো সেটা না হলে তো ওই যেটা বললাম যে এটা তো লীলা বোর্ডিং না যে লীলাতে ছেড়ে দিল। আসলে তাই, সেই জায়গা থেকে আমার মনে হয় যে একটা নিয়ম নীতির মধ্যে থাকা, সেই জায়গাটা অবশ্যই। এবং আমরা সর্বক্ষেত্রেই দেখেছি, যেমন ধরেন বিদেশি ঋণ, বিদেশি সাহায্য, সব ক্ষেত্রেই কিন্তু আপনি খেয়াল করে দেখবেন, যেমন ধরেন বিশ্ববিদ্যালয়ে অসংখ্য স্কলারশিপ আসে, সেই স্কলারশিপগুলো কিন্তু শেষ পর্যন্ত নষ্ট হয়ে যায়, ফেরত যায়। একমাত্র দেশ বাংলাদেশ যেখান থেকে ফেরত যায়। তার কারণ হলো কি, যারা স্কলারশিপগুলো হ্যান্ডেল করে তারা ভাবে যে আমরা তো এই সুযোগটা পাই নাই, তো অন্যরা পেলে আমাদের কী লাভ। সুতরাং তারা নানানভাবে ঈর্ষায় তারা এটা, আমি নিজে ব্যক্তিগতভাবে দেখেছি, এটাকে নষ্ট করে। আবার ধরেন যে টাকা যেটা আসে, দেখা যায় যে 1 বছর যে টাকা দিয়েছে 10 মাস পরে দেখা গেল মাত্র 10% খরচ হয়েছে, 90% খরচ হয় নাই, তখন এটাও এক ধরনের ডিফল্টার। তো এই যে ব্যাপারগুলোর একটাই মূল কারণ যে আমরা শর্তযোগ্য যে জিনিসগুলো সেগুলোকে সেইভাবে মেনে চলি না। আপনার কাছে যে প্রসঙ্গটি এখন আলোচনা করতেছে, আপনি বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গ তুললেন। ঠিক এই সময়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে একটা অচল অবস্থা ছিল, ভিসির পদত্যাগ দাবি, এবং সেখানে ভিসি প্রভিসি কোষাধ্যক্ষ পদত্যাগ করেছেন। এর আগে আমরা দেখলাম ছাত্রদের আন্দোলনে কারেকশন দেই, পদত্যাগ করেছেন না, পদত্যাগ করানো হয়েছে। এর আগে আরেকটি বিশ্ববিদ্যালয়ে পদত্যাগ করলো, সেখানেও পরিস্থিতি হলো। এবং আরেকটি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র গতকাল ছুরিকাঘাতে নিহত হয়েছেন। আমরা সামাজিক যোগাযোগ ক্লিপে দেখলাম যে ভাইস চ্যান্সেলরের সামনে একদল ছাত্র খুব উত্তেজিতভাবে কথাবার্তা বলছেন, এবং ভিসি যেভাবে বক্তব্য দিচ্ছেন সেই বক্তব্যটাও নানা ধরনের আলোচনা হচ্ছে। তাহলে
এই যে ছাত্র শিক্ষকদের মধ্যে যে একটা টাগ অফ ওয়ার, মানে একটা বৈরিতা চলছে, এই বৈরিতাটার অবসান হবে কবে? নাহলে তো শিক্ষাঙ্গন তো ঠিক হবে না। আমি প্রথম কথা বলি যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা এখন এমন পর্যায়ে যাচ্ছে যে শিক্ষা বলে আর কিছু নাই। আচ্ছা, আপনাকে বুঝতে হবে, যেমন ধরেন কিছুদিন আগে দেখলাম যে শাহবাগে পুলিশকে লক্ষ্য করে একজন ছাত্রী যে ভাষায় বক্তব্য দিলেন, গালি দিলেন, এটা কিছুতে গ্রহণযোগ্য না। অযোগ্য ভাষা। হ্যাঁ হ্যাঁ, প্রকাশ অযোগ্য ভাষায়। আচ্ছা, এখন শিক্ষকরা যদি সারাক্ষণ ছাত্রদের চাপে থাকে, ছাত্রদের ভয়ে ভীত থাকে, তারা পড়াবে কখন, তারা শেখাবে কখন? আর ছাত্রদের বা যে কোনো গোষ্ঠী বা যে কোনো গ্রুপের চাপে যদি আপনি নতি স্বীকার করেন, তাহলে তো হবে না। এখানে তো সর্বক্ষেত্রেই দেখা যাচ্ছে একটা চাপ, এবং চাপের পরে সেটা হচ্ছে। এই যে মানে সত্যি কথা বলতে, যেমন ধরেন আওয়ামী লীগ নিষিদ্ধ করা হলো, তার আগে কিন্তু প্রধান উপদেষ্টার ভবন ঘিরে নানান কিছু চললো, নাটক চললো, মানে চাপ সৃষ্টি হলো। আপনি নাটক বলছেন, এটাও এক ধরনের নাটক আসলে। এখন তো মানে সব কিছুই কেমন হয়ে যাচ্ছে, মানে স্বাভাবিকভাবে তো কোনোটাই চলছে না। এই যে ছাত্র শিক্ষকের যে সম্পর্ক, সেই সম্পর্কটা তো নাই। এখন বিশ্ববিদ্যালয়ে একজন ভিসিকে যদি কেউ গালিগালাজ করে, ভিসি তো যে কোনো মুহূর্তেই তার উচিত না। হ্যাঁ, তিনি তো মানুষ, তিনি রক্ত মাংসে করা মানুষ। আজকে উনি যেই রিয়াকশন দিয়েছেন, এটা কোনোভাবেই মানে স্বাভাবিক থাকলে এটা ওনার নিশ্চয়ই সেই পরিস্থিতিটা তৈরি হয়েছিল। মানে যেমন অনেকেই প্রশ্ন তুলেছেন যে রাত 12টার সময় চুরি হতে ভাইস চ্যান্সেলর কি করবেন? উনি কি ওখানে নিয়ে খুবই স্বাভাবিক। ভাইস চ্যান্সেলর কি ওখানে যে মানে দাঁড়িয়ে থাকবেন, পাহারা দেবেন? ভাইস চ্যান্সেলর কি জানতেন যে ওখানে এরকম ছুরিকাঘাত হবে? অনেকে তো প্রশ্ন করতে পারে যে রাত 12টার সময় একটা স্টুডেন্ট কেন মানে রুমের বাইরে বা ঘরের বাইরে থাকবে? না, সেটা তার কাজের জন্য হতে পারে, প্রশ্ন তুলতে পারে আর কি। তা আমি সেটাই বলছি যে এখন এই যে একটা কিছু, এই যে পরিস্থিতিটা, শিক্ষক ছাত্র বাবা ছেলে, এটাই তো আমরা দেখে আসছি, তাই না? তো সেই পরিবেশটা কবে হবে? এই পরিবেশটা এখন আমরা এমনভাবে নষ্ট করেছি যে হবে না। কারণ যখন আপনি সম্মানটা করবেন না, আপনি শিক্ষককে অবমাননা করছেন, মানে আপনার বাবাকে অবমাননা করছেন। আবার সেই বাবাও যদি স্খলন চরিত্রের, বাবার স্খলন ঘটছে। এখন তো সবকিছুর ভিতরেই পলিটিক্স ঢুকেছে, যেই কারণে কিন্তু যেটার যেই অবস্থান সেটা নাই। ওই যে অনেকে কি করে বলে, রাজনীতির মধ্যে পলিটিক্স ঢুকেছে। রাজনীতির মধ্যে পলিটিক্স ঢুকেছে, এক্স্যাক্টলি। অটোরিকশা, হ্যাঁ, ঢাকা শহরে দাপিয়ে বেড়ায় অটোরিকশা, এবং এদের যে দৌরাত্ম্য, সেই দৌরাত্ম্যটা কিন্তু আমরা সবাই ভুক্তভোগী। কিন্তু আমার প্রশ্নটা হলো যে গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে দেখলাম যে রিক্সাগুলো ভ্যানে করে উঠে নিয়ে যাওয়া হলো, ভেঙে দেওয়া হলো, তো এই যে দুই পক্ষের কার্যক্রম, এটা কি আসলে ঠিক হলো নাকি বিবেক হলো, কি হলো? না, আমি প্রথম কথা হচ্ছে যে লাইসেন্সবিহীন অটোরিকশা রাস্তায় চলে কি করে, এবং এটাই হচ্ছে মূল প্রশ্ন যে লাইসেন্সবিহীন অটোরিকশা চলে কি করে। দেখেন, এই অটোরিকশাগুলোকে অ্যালাউ করা হয়েছিল রাত 10টার পর, শুধুমাত্র প্রতিবন্ধী যারা, তারা যেন কিছু উপার্জন করতে পারে, সৎভাবে উপার্জন করতে পারে, সবাই প্রতিবন্ধী হয়ে গেল না সেই লক্ষ্যে। কিন্তু এখন দেখা গেল যে একটা স্ক্র্যাচ ওই রিক্সার সামনে ঝুলিয়ে সবাই প্রতিবন্ধী হয়ে গেছে। এবং এরা যে প্রতিদিন একের পর এক অ্যাক্সিডেন্ট হচ্ছে, তার কারণটা খুব সহজ, এটার তো কোনো কন্ট্রোল নাই, এটার কোনো ব্রেক নাই। যেই কারণে এটা কিন্তু আসলে খুবই ভয়াবহ একটা দিকে যাচ্ছিল। আমি বিভিন্ন জায়গায় দেখেছি যে মেইন রোডে আসে না, তারা গলির ভিতরে চলাচল করে, কিন্তু এখন তারা মেইন রোডে চলে আসছে। শুধু মেইন রোডে না, তারা হাইওয়েতে চলে আসছে। এবং সব তো রিপোর্টেড হয় না, প্রতিদিন হাইওয়েতে 10টা-20টা করে অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং জীবনহানি হচ্ছে। মাননীয় প্রধান উপদেষ্টা ক্ষমতা নেওয়ার পরে এই প্রথম চট্টগ্রাম তার নিজ এলাকায় যাচ্ছেন এবং তার গ্রামে যাবেন। গ্রামের নামটি খুব চমৎকার, বাথুয়া।
বাথুয়া গ্রামে যাবেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তনে উনি আজকে বক্তৃতা দিবেন। এ নিয়ে চট্টগ্রাম এলাকায় টোটাল একটা উৎসব ভাব। এটা ৫ম সমাবর্তন, তিনি সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন এবং তাকে বোধহয় সম্মানসূচক ডিলিট দেওয়া হবে। সব মিলিয়ে তো একটা আনন্দের অবস্থা। কি মনে হয় আপনার? অবশ্যই আনন্দের অবস্থা, এবং প্রধান উপদেষ্টা যদি যে নিউট্রালি সব কিছু দেখেন এবং নিউট্রালি চলেন, তাহলে সেটা সবার জন্য মঙ্গলজনক হবে। আচ্ছা আচ্ছা। কিন্তু ওখানে যে যদি আবার উনি ভিন্নভাবে দেখেন, তাহলে তো ব্যাপারটা তা থাকবে না। নিশ্চয়ই হি ইজ ভেরি মাচ ওয়েলকাম, কারণ তার ইউনিভার্সিটি, তার এলাকা, তার গ্রাম, সব কিছুই ঠিক আছে। যেমন ওনার কিন্তু আজকে আরো কতগুলো জিনিস, যেমন যে ওখানে যে জেটি, তারপরে ফের ইসের ব্যবস্থা, অনেকগুলো কর্মসূচি আছে। এই কর্মসূচিগুলো এখন একটা ব্যাপার, কিন্তু আমি একটু সতর্ক হতেই অনুরোধ করব প্রধান উপদেষ্টাকে, যে যেখানেই যাচ্ছেন সেখানেই আবার দেখা যাচ্ছে যে অতীতের যে অভিজ্ঞতা, যে সাইকোফ্যানরা ঘেরাও করে ফেলে এবং তখন উনি মনে করেন যে সব কিছুই বোধহয় ঠিক পথেই চলছে না। তাকে কিন্তু একটু খোঁজ করতে হবে, একটু ডানে বায়ে চোখ খোলা রাখতে হবে এবং দেখতে হবে যে আসলে এই যে ওয়েলকাম, এটা কি ওয়েলকাম নাকি এর ভেতরে আবার কিছু আছে। এটা তো আছেই, কিন্তু তারপরেও ধরেন দেশের প্রধান, রাষ্ট্রপ্রধান, তিনি তার নিজের গ্রামে যাবেন, তার বিশ্ববিদ্যালয়ে যাবেন, এইটা তো অন্যরকম একটা আবেগ অনুভূতি কাজ করে। এবং সেই জায়গায় যারা শিক্ষার্থী আছে, গ্রামবাসী আছে, তারা তো নিশ্চয়ই একটা অধীর আগ্রহ অপেক্ষা করছেন। সেই আনন্দের জায়গাটা তো আছে, অবশ্যই আছে। এবং আমি সে কথাটাই বলছি যে এটা চমৎকার একটা ব্যাপার, এবং সবার ভাগ্যে এরকম দিন আসেও না, ঘটে না। তো এটাকে যেন প্রপারলি ইউজ করা হয়। আমরা একেবারে শেষের দিকে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে আর একটু কথা বলি। একটি পত্রিকার শিরোনাম, লম্বা ছুটির কবলে শিক্ষা প্রতিষ্ঠান। ১ জুন থেকে ১৯ জুন পর্যন্ত ঈদের ছুটি, গরমের ছুটি, এবং এই সময়ে ২ মাস বই পাওয়া যায়নি। সেই সময় তো শিক্ষার্থীদের পড়াশোনা লাটে উঠেছিল। আবার ছুটি ছুটি ছুটি। তাহলে এই দেশে দেখবেন যে বাইরের দেশের থেকে তুলনায় এদেশের শিক্ষা প্রতিষ্ঠান ছুটি থাকে বেশি। আপনি শিক্ষা প্রতিষ্ঠান কেন বলছেন? সরকারিভাবে 10 দিনের ছুটি ঘোষণা করা হয়েছে না, সেটা একটা সমন্বয় করা হয়েছে বোধহয়। এদের সাপ্তাহিক ছুটি দুইটা সমন্বয় করা হবে শনিবার, সেইভাবে বোধহয় সমন্বয় করা। ওই সমন্বয় কি আর হয়? কোট ঝুলিয়ে ফ্যান ছেড়ে চলে যাবে, 3 দিন পরে এসে ফ্যান বন্ধ করবে। কোট ঝুলানো মানে স্যার আছেন। আচ্ছা, এগুলো আমরা সবই দেখেছি। এখন আমাদের যে জিনিসগুলো করণীয় সেটা না করে আমরা বিকল্প পথে যেতে চাই। আমরা মনে করি যে ছাত্ররা যদি ছুটিতে থাকে তাহলে শান্ত থাকবে পরিস্থিতি। হ্যাঁ, মানে শান্তটা কি, মারামারি হবে না, এরা মানে মিছিল হবে না, চাপ সৃষ্টি করবে না, এরকম একটা করবে না। সেই জায়গাটা থেকে বোধহয় আমাদের বেরিয়ে এসে শিক্ষা প্রতিষ্ঠানে কতদিন ছুটি থাকবে, পড়াশোনা কিভাবে হবে, সারা বছর জুড়ে কি হবে, এবং বিভিন্ন পরীক্ষা হওয়ার সময় শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকে, সেই বন্ধগুলো কতদিন সমন্বয় করা যাবে, সেটা বোধহয় এখন সমন্বয়ের ব্যাপার। কিন্তু এখানে আরেকটা জিনিস আমি আপনাকে বলে রাখি, এখন কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টে দেখা যাচ্ছে যে যার চেয়ারম্যান হওয়ার কথা সে চেয়ারম্যান হচ্ছে না, আরেকজন হচ্ছে, বা পরপর 2-3জন রিফিউজ করে দিচ্ছে। তার মানে এই যে একটু আগে আপনি যেটা বললেন যে ছাত্র শিক্ষক সম্পর্ক, সেই সম্পর্কের এতটাই অবনতি হয়েছে যে চেয়ারম্যান হয়ে ওই জিনিস রিস্কটা নিতে চাচ্ছেন না। ফলে ডিন অফ দ্য ফ্যাকাল্টি, ডিন অফ অমুক, তারা এসে মানে ওই চলতি দায়িত্ব নিচ্ছে। তো এই ব্যাপারগুলো কিন্তু একেবারে ইগনোর করা। অনেক ধন্যবাদ আপনাকে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর যে বক্তব্য, তার যে শব্দচয়নটা ছিল, এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, কিন্তু এই শব্দচয়নটি আমরা এর আগে কখনো দেখিনি। এবং এই জায়গাতেই প্রশ্ন আসে যে ছাত্র এবং শিক্ষকদের মধ্যে সমন্বয়টা হচ্ছে না। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলি নিয়ে কথা বললাম আপনারা শুনলেন। ছাত্র শিক্ষক, বাবা ছেলে, বাবা সন্তান, সেটাই আমরা দেখে এসেছি। সেই পরিবেশটি তৈরি করা খুবই জরুরি। ভালো থাকবেন। খোদা হাফেজ।